নমস্কার। ইতিহাস বিখ্যাত জাহাজ টাইটানিক যখন ডুবেছিল তখন সেই হিমশৈলের আঘাতে ডুবেছিল এবং তারপর একটা কথা চালু হয় হিমশৈলের চূড়া। হিমশৈল মানে যে বরফের চাঁইগুলো সমুদ্রে ভাসে তার চূড়া মানে হচ্ছে 10 ভাগের মাত্র 1 ভাগ নাকি দেখা যায়, বাকি 9 ভাগ নাকি জলের তলায় থাকে। এইটা নিয়ে একটা ভুল ক্যালকুলেশন, ভুল হিসেব করে জাহাজের ক্যাপ্টেনরা চলেছিলেন এবং তারপর জাহাজটির সলিল সমাধি হয়। তো এটা এসআইআর প্রসঙ্গে কেন আসছে? এসআইআর প্রসঙ্গে নানা কেলেঙ্কারি ক্রমশ বেরিয়ে আসছে এবং সেটা আমার ব্যক্তিগতভাবে ধারণা হিমশৈলের চূড়া 9 দশমাংশ এখন জলের নিচে, সেটা ক্রমশ প্রকাশ্য হবে, কারণ সেটা নিয়ে আমরা কাজ করছি। তো কি কাজ করছি সেটা আমি পরে আসছি, কয়েক ধাপে ধাপে বলবো। তার আগে আজকে সকালে যে খবরটা পেলাম সেটা নিয়ে ছোট্ট করে বলে নেওয়া ভালো। এখন খবরে পেলাম যে নির্বাচন কমিশন নাকি দাবি করেছে এতদিন পরে যে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হবে। তো ভাব দেখে মনে হয় ওনারা আসলে বাচ্চাদের মতো চুকিতকিত খেলছেন, একটা সিরিয়াস জিনিস নিয়ে কাজকর্ম করছেন না। মানে এতদিন শুনানি হয়ে গেল, জানুয়ারির 8 তারিখে একটা খবর পড়েছিলাম যেখানে বলা হয়েছিল ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হবে না। তারপর গাদা গাদা শুনানি হয়ে গেছে, প্রচুর লোকে লাইন দিয়েছেন, লাইন দিয়ে ডকুমেন্ট দিয়েছেন, কারো নেওয়া হয়েছে কারো নেওয়া হয়নি, কাউকে দ্বিতীয়বার ডাকা হয়েছে, কোটি খানেক কোটি দেড়েক কত লোককে ডাকা হয়েছে জানি না। এখন শুনানির শেষ পাদে এসে ওনাদের মনে হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু নেওয়া যায়। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে চিৎকার চেঁচামেচির ফলে হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু একটা ব্যাপার জানি যে ওনার শুনানির চেয়ে ওনার বিরোধিতা করতেই অনেক লোকে বেশি ব্যস্ত, কিন্তু সেটা পরের প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ। কিন্তু কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন, যাদেরকে আমরা আদর করে নির্যাতন কমিশন বলে ডেকে থাকি, তো তাদের কর্মটা কি? এটা কি বাচ্চাদের খেলা? যে আমি বললাম যে 5টা ডকুমেন্ট নেব, মাঝখানে অনেক দিন চলে গেল, তারপর বললাম যে না আরেকটা নেব অ্যাডমিট কার্ড, তারপর আরও কিছুদিন গেল, তারপর বললাম ডোমিসাইল সার্টিফিকেটটাও নেব। তা আগে যারা অংশগ্রহণ করেছেন শুনানিতে তাদের তো এগুলো নেওয়া হয়নি, তারা কোথায় যাবেন? তারা আবার লাইন দেবেন নাকি তাদের নেওয়া হবে না? নাকি একটা নির্দিষ্ট তারিখের পর থেকে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হবে, তার আগের লোকজন কি বানের জলে ভেসে এসেছেন? তো এইসবের উত্তর আমাদের জানা নেই। নির্যাতন কমিশন যেটা করছে নিশ্চয়ই তাদেরও উত্তর জানা নেই, কারণ আগেই বললাম এটা বস্তুত একটা কেলেঙ্কারি হচ্ছে এবং কেলেঙ্কারিগুলো ধাপে ধাপে বেরিয়ে আসছে। তো কেলেঙ্কারির কথাটা যখন বললাম আমি খুব স্পষ্ট করেই বললাম, কারণ এখানে আরও কিছু তথ্য আমরা বার করেছি। আমি বেশ কিছুদিন আগে এই চ্যানেলে বলেছিলাম যে যে স্ক্যান করা কপিগুলো আছে ভোটার তালিকার, তো ভোটার তালিকার সেই স্ক্যান করা কপিগুলোকে নিয়ে বিশ্লেষণ করা সম্ভব। কোনো রাজনৈতিক দল যদি করতে চান, কেউ করতে চান, খুব কঠিন ব্যাপার নয়, সেগুলো নিয়ে করা যায়। তো তাতে অনেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করবেন সেটা করবেন, কিন্তু কেউ করে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বাংলা গবেষণা কেন্দ্র এবং বেশ কিছু লোকের ব্যক্তিগত উদ্যোগ, তারা শ্রম দিয়েছেন, এমনকি অর্থও দিয়েছেন, শ্রম যে পরিমাণ দিয়েছেন অকল্পনীয়, তাতে করে এই বিশ্লেষণটা শুরু করা গেছে বাংলা গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এবং সেখানে আমরা নির্দিষ্ট কিছু জিনিস আবিষ্কার করেছি, দেখতে পেয়েছি যেটা এই কেলেঙ্কারিকে আরও বড় করে দেখায়। তো সেটা নিয়ে তার প্রথমাংশ নিয়ে আজকে বলবো। তো কি দেখেছি? কদিন আগে থেকেই শোনা যাচ্ছিল ওই সেই তিলোত্তমা মজুমদার এবিপি আনন্দ স্টুডিওতে খুব বড় গলায় বলেছিলেন ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, তো জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে। তো এই গগনবিদারী খ্যাতিসম্পন্ন এই যে সাহিত্যিক তিনি বলেছিলেন, উল্টো দিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে বিরোধী দলনেতা আছে তিনি তো কোটি কোটি রোহিঙ্গা করে ফাটিয়েই চলেছেন, নতুন করে বলার কিছু নেই। তো এই যে লোকজন আমাদের সঙ্গে এসেছেন বাংলা গবেষণা কেন্দ্রের, তো তাদের সঙ্গে মিলে আমরা ঠিক করলাম যে জিনিসটা একটু খতিয়ে দেখা যাক। কত কোটি কোটি অনুপ্রবেশকারী যদি ঢুকে থাকে, ভোটার লিস্টে নাম তুলে থাকে, তাহলে তো তার একটা প্রতিফলন নিশ্চয়ই ভোটার তালিকায় বেরোবে। তো এর সমস্যাটা হচ্ছে এই জিনিসটা খুঁজে বার করার। তো বহুদিন ধরে দেখানো হচ্ছে যে প্রচুর লোক ঢুকে বসে আছে, টিভিতে দেখানো হচ্ছিল একজন মহিলা বলছেন আমি তো ভোট দিতাম, বাংলাদেশ থেকে নাকি তিনি এসেছেন, সীমান্তে বসে আছেন, আমি তো ভোট দিতাম, আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, কিন্তু কত পেতেন? 500। তো যাই হোক, সবাই মিলে এই চিত্রটা গদি মিডিয়া থেকে ওই গগনবিদারী খ্যাতি সম্পন্ন যে সাহিত্যিক আছেন তিনি, বিরোধী দলনেতা, সবাই হই হই করে বলছেন যে এইটা প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী এবং সংখ্যালঘু অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে এবং জনবিন্যাস একদম বদলে দিয়েছে।
তো আমরা ভাবলাম যে এইটা একটু খতিয়ে দেখা যায়। তো খতিয়ে দেখার মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে যে সমস্ত ভোটার তালিকাগুলো পাওয়া যায় সবকটাই পিডিএফে, কিন্তু সেগুলো মেশিনে কম্পিউটারে হিসেব করার কোনো উপায় নেই। তো আমাদের প্রথম ধাপটা ছিল কি না, এগুলোকে মেশিন রিডেবল করা। তো তাতে আমরা সারা পশ্চিমবঙ্গে সব কিছু করে উঠতে পারিনি, কিছু এলাকায় করেছি এবং তারও সব কটা করতে পারা যায়নি, কিছু অস্পষ্ট পিডিএফ আছে। কিন্তু মোটামুটিভাবে ভোটার তালিকা 2002 থেকে এখনো পর্যন্ত যতগুলো বেরিয়েছে তার কিছু কিছু বিধানসভায় তার পুরোটাই আমরা মেশিন রিডেবল করতে পেরেছি আমরা, মানে বাংলা গবেষণা কেন্দ্র। তো আমরা ভাবলাম যে অনুপ্রবেশ যদি হয় তাহলে সীমান্তবর্তী একটা বিধানসভায় নিশ্চয়ই সেটা বোঝা যাবে। তো আমরা বেছে নিলাম বনগাঁকে। তো বনগাঁ এখন উত্তর এবং দক্ষিণ আছে, 2002-এ ঠিক সেরকম ছিল না, সীমানা একটু বদলেছে, মোটামুটিভাবে ওইটুকু অ্যাপ্রক্সিমেশন আমাদের করতে হয়েছে। এছাড়াও আমরা দেখার চেষ্টা করেছি যে সংখ্যালঘু কত শতাংশ ছিলেন ভোটার তালিকায় 2002-এ এবং এখন কত আছেন, এইটা হচ্ছে আমাদের মূলত দেখার বিষয় ছিল। তো সেইটা করতে গিয়ে আমরা নাম দেখে বিচার করেছি, মুসলমান নাম আর হিন্দু নাম। আমাদের প্রোগ্রাম ভালো, এই নির্যাতন কমিশনের এর মতো নাম, কিন্তু তারপরেও সব মুসলমানকে তো নাম দিয়ে ঠিক বোঝা যাবে না, কারো কারো তো আরবি নামের বদলে বাংলা বা সংস্কৃত নাম থাকতেই পারে, সেগুলো বোঝা যায়নি। কিন্তু তার উপরেও তারপরে মোটামুটি তালিকাটা ঠিকই আছে, এই দুটো ছোট্ট খুঁত আছে, আগে বলে রাখা ভালো। তো আমরা এই জিনিসটা করে ফেললাম 2002 থেকে, 2002 সালের লিস্টে করলাম। 2025 সালের যে তালিকা বেরিয়েছিল ভোটার তালিকা, সেটার উপর চালিয়ে দেখেছি, এবং 2026-এর যে ড্রাফট রোল খসড়া তালিকা বেরিয়েছিল তার উপরও চালিয়ে দেখেছি। তো আমরা কি দেখলাম, স্ক্রিনে আপনাদের সেটা দেখাচ্ছি, যে 2002 সালে বনগাঁয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা মানে শতাংশ ছিল হচ্ছে 23.97%। তো 2025-এর তালিকায় এই সংখ্যাটা বদলে গেছে। ডেমোগ্রাফি কি বদলে গেছে? ডেমোগ্রাফি সামান্য বদলেছে, কিন্তু সংখ্যাটা বাড়েনি। সংখ্যালঘু ভোটারের সংখ্যা কমে হয়েছে 23.18%। 23.97 মানে প্রায় 24 থেকে 23.18 মানে প্রায় 23 হয়েছে, প্রায় 1% কাছাকাছি কমেছে। তো জনবিন্যাস বদলে গেছে ঠিকই, কিন্তু সংখ্যালঘু কমেছে। ওই যে আমাদের বিখ্যাত গগনবিদারী যে সাহিত্যিকের কথা বললাম, তিনি বুক বাজিয়ে বলছিলেন জনবিন্যাস বদলে গেছে। তো জনবিন্যাস বস্তুত বদলেছে ঠিকই, কিন্তু সংখ্যালঘুদের শতাংশ কমেছে। এইটা হচ্ছে ওর মুখের উপর জবাব। উনি বলছিলেন অন্য একটা প্রসঙ্গে বলছিলেন স্টাডি আছে, স্টাডি না, এটা একটা পূর্ণাঙ্গ হিসেব। তো এইটার আমি পুরো হিসেবটা দিতে পারি, কিন্তু সেই জায়গায় পরে আসছি, ঠিক আমরা কি কি করেছি হিসেব দেব। তো এইটা মুখের উপর জবাব। তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ড্রাফট রোল 2026-এ যে খসড়া তালিকাটা বেরিয়েছে সেখানে কত শতাংশ আছে আমরা হিসেব করে দেখার চেষ্টা করেছি, এবং আমরা দেখেছি 2025-এ আবার 2025 এবং 26 ওই কয়েক মাসের মধ্যে দুম করে জনবিন্যাস কিন্তু বদলে গেছে। এবার আরও ভয়ানকভাবে বদলেছে। সংখ্যালঘু ভোটারের সংখ্যা কমে হচ্ছে 21.62%, অর্থাৎ প্রায় 2% কমে গেছে। তো উদ্বেগজনক যেটা সেটা হচ্ছে যে এই দুম করে 2% কমে যাওয়ায়। তো আমি আপনাদের পুরো হিসেবটা এখন দিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করবেন যে কি করে হয়েছে, কি করা যাবে, এটা তো কাগজে বেরোয়নি, আমরা নিজেরা করেছি, কি করেছি তার পুরোটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দেখাচ্ছি। তো 2002 সালে আমরা সম্পূর্ণ ভোটার পেয়েছি, যাদের নাম আমরা স্ক্যান করে মেশিন রিডেবল করতে পেরেছি, কিছু বাদ গেছে। তার সংখ্যা হচ্ছে 179,354, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং এর মধ্যে মুসলমান পাওয়া গেছে হচ্ছে, মুসলমান নাম পাওয়া গেছে 42,995। তো শতাংশ হচ্ছে 23.9। 2025 সালে আমরা পেয়েছি হচ্ছে 2025 সালের যে ভোটার রোল আছে সেখানে আমরা পেয়েছি যে 5 লাখের সামান্য বেশি ভোটার আছেন সম্পূর্ণভাবে, এবং সেখানে তার মধ্যে মুসলমানের সংখ্যা পাওয়া গেছে 1,16,000 কিছু। তো শতাংশ হচ্ছে 23.18, যেটা বললাম কমেছে। এবং তারপর সবশেষে আসছে আমাদের 2026-এর যে ড্রাফট রোল খসড়া তালিকা আছে সেটার হিসেব। সেখানে সমস্ত ভোটার পাওয়া গেছে 4,38,000-এর মতো, তার মধ্যে মুসলমান পাওয়া গেছে 94,000 কিছু, এবং শতাংশের সংখ্যা যেটা বললাম সেটা কমে হয়েছে 21.62%। তাই এই যে তথ্য আপনাদের দেখালাম, তো এর সিগনিফিক্যান্স কী, এর থেকে কী বোঝা যায়?
তো প্রথমেই একটা জিনিস বললাম যে এটা আমার কাছে মানে 2002 থেকে 2025-এ মুসলমান সংখ্যা যে সামান্য কমেছে, সামান্য বাড়তেও পারতো, একটু সামান্য 1% মধ্যে কমা বাড়া হয়ে থাকে, তাতে আমার পক্ষে ব্যক্তিগতভাবে বা আমরা যারা একটু খোঁজ খবর রাখি তাদের পক্ষে এটা বিস্ময়কর কিছু না। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে মুসলমান এবং হিন্দু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদের জন্মহারের তফাৎ বিশেষ কিছু নেই। হিন্দুদের আমি ঠিক এক্ষুনি মনে নেই, হিন্দুদের বোধহয় 1 মানে গ্রামীণ এলাকায় হিন্দুদের 1.6, 1.7 এই জাতীয়, এবং মুসলমানদের হচ্ছে 2.0। যাই হোক, জনসংখ্যা বাড়বে না, তো খুব সামান্য তফাৎ আছে, একটু বাড়া কমা হতে পারে, ফলে আমার কাছে বিস্ময়ের কিছু নেই। তো এখানে আরেকটা জিনিস হতে পারে যে আলোচনায় আসতে পারে যে তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে কেন। 1.6 মানে হচ্ছে একটি দম্পতি তারা 2টি সন্তান উৎপাদন করছে না, ফলে জনসংখ্যা কমে আসার কথা, এবং মুসলমানদের ক্ষেত্রে 2 যদি হয় সেটাও কমে আসছে, তাহলে জনসংখ্যা বাড়ার কথা নয়। একটি দম্পতি 2টি সন্তানের জন্ম দিচ্ছে, 2জন ছিলেন আরও 2জন হয়েছেন, তারপরে হু হু করে জনসংখ্যা বাড়ছে কেন পশ্চিমবঙ্গে? তো একটা কারণ আমরা জানি যে যে মৃত্যু হার কমছে, অর্থাৎ কিনা লোকের লাইফ এক্সপেক্টেন্সি যেটাকে বলি আমরা, সেটা বেড়ে চলেছে, সেটা একটা কারণ। আর দ্বিতীয় একটা কারণ হতে পারে অন্য কোনো জায়গা থেকে লোকজন আসছে। তো আমরা হিসেব করে এখানে দেখলাম বনগাঁর ক্ষেত্রে যে মুসলমান জনসংখ্যা বাড়ছে না, ফলে বাংলাদেশ থেকে মুসলমানরা এসে যে ছেয়ে ফেলছে তা কিন্তু একেবারেই নয়, অন্তত বনগাঁর চিত্র তাই বলছে। তো সেটা আমরা আশাও করিনি, ফলে আমার কাছে বিস্ময়কর কিছু নেই। কিন্তু বাংলাদেশ থেকে মুসলমানরা এসে এসে জনবিন্যাস বদলে দিল গো বলে যে ভদ্রলোকেরা চিৎকার করছিলেন, চিৎকার করছিলেন টিভির পর্দায়, সঞ্চালক থেকে শুরু করে ওই বিদগ্ধ সাহিত্যিক, বুদ্ধিজীবী, এরা বিরোধী দলনেতা সবাই একসঙ্গে চেঁচিয়ে এটাকে একটা সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলাম। তো এই যে তথ্যটা দিলাম, এটা একদম স্টাডি ফাডি কিছু নয়, এটা একটা বিধানসভার চিত্র যেটা আমরা বিশ্লেষণ করে বার করেছি। তো সেইটা হচ্ছে তাদের মুখের উপর জবাব, টানা তো তারা মিথ্যে বলে যান। সেই লাহোর দখল থেকে শুরু করে তার আগে আরও নানা কাণ্ড হয়েছে, এবং সীমান্তে নাকি মুসলমানদের ভিড়, নিয়ে নানা মিথ্যে কথা বলে গেছেন। তো এইটা হচ্ছে তাদের মুখের উপর জবাব। কিন্তু শুধু এইটুকুই নয়, জবাব দিয়ে কী হবে? আসল কথাটা হচ্ছে উদ্বেগটাও একটা এখানে বিষয়। আপনারা যদি খেয়াল করে দেখেন যে 2025 সালের যে তালিকা এবং 2026-এর যে খসড়া তালিকা, এর মধ্যে সংখ্যালঘুর পরিমাণ কিন্তু মোটামুটি 2% কমে গেছে। এইটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়, এবং চূড়ান্ত রকম সন্দেহজনক। খুব বেশি বাদ যায়নি, অল্প বাদ গেছে, কিন্তু মনে হচ্ছে কীরকম যেন একটা সিস্টেমেটিক, পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হয়েছে। তো সন্দেহ করা যেতেই পারে, তথ্য প্রমাণ যেটুকু আছে সেটুকু তো দিলাম, তার বাইরে কিছু নেই। তো সন্দেহ করা যেতেই পারে যে দরিদ্র মুসলমানদের, যাদের বাদ দিলে খুব একটা বেশি হইচই হবে না, তাদেরকে বেশ কায়দা করে বাদ দেওয়া হয়েছে। এটা উদ্বেগের জায়গা, এটা সন্দেহের জায়গা। এবং এখনো পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে খসড়া তালিকা নিয়ে। এরপর কিন্তু চূড়ান্ত তালিকা আসবে, যেখানে ওই ডোমিসাইল নেওয়া হবে না, অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, এ নিয়ে ছেলে খেলা চলছে। তো সন্দেহ করার যথেষ্ট জায়গা আছে, এবং কায়দা করে আরও কিছু ভোটকে বাদ দেওয়া হবে, আরও কিছু ভোটারকে বাদ দেওয়া হবে, যারা কিছু মধ্যবিত্ত তো হবেনই, তার মধ্যে কিছু আবার খুব নিম্নবিত্ত হয়ে থাকবেন, যারা এই নিয়ে হইচই বিশেষ করতে পারবেন না। ফলে অবস্থাটা কিন্তু উদ্বেগজনক। তো এইটাই হলো আজকের তথ্য। গদি মিডিয়া এই তথ্য দেখাবে না, ফলে এটা দেখুন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এবং আমরা আরও তথ্য নিয়ে আসবো। ওই যে বললাম যে জনসংখ্যাটা তাহলে বাড়ছে কী করে, সে নিয়ে আমাদের কিছু বিশ্লেষণ আছে, সেগুলো দেখাবো। ফলে দেখতে থাকুন এবং পরিচিত যারা আছেন তাদের মধ্যে ছড়িয়ে দিন। তো ওই যে গগন বিদারী খ্যাতিসম্পন্ন যে মহিলা, যিনি স্টাডি চাইছিলেন, স্টাডি নয়, একটা পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে আছে বিধানসভা ভিত্তিক, সেটা আমরা দেখাবো। তো আমাদের সাইট দেখুন, গুরুচণ্ডালীর সাইট, বাংলা গবেষণা কেন্দ্রের পাতা দেখতে পারেন, আমার ফেসবুক প্রোফাইল দেখতে পারেন, এইখানে থাকতে পারেন। আমরা সমস্ত কিছুই নিখুঁতভাবে যা আমরা বের করতে পেরেছি, সবটা পারিনি, আমরা নিশ্চয়ই আমাদের দেখাবো। তো রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো অনেকেই, যখন প্রথম আমি বলেছিলাম যে এটা তো করাই যায়, রাহুল গান্ধী আর্তনাদ করছেন কোনো মেশিন রিডেবল ডেটা নেই, এটা তো করাই যায়। তো অনেকে আমার আবেদনের পর, আমি একটা প্রোগ্রাম লিখেছি বলেছিলাম, তো আমার এই আবেদনের পর অনেকেই সাড়া দিয়েছিলেন, এবং অনেকেই সামাজিক রাজনৈতিক সংগঠন এসে ঝাঁপিয়ে পড়ে বলেছিলেন সাহায্য করতে চাই, কি করে করা যায় বলুন। তো তারপর তারা আর কেউ এগোননি, তো নানা কারণ থাকতে পারে, নানা কারণ এগোতে পারেননি, হতেই পারে। কিন্তু তথ্যগুলো তারপরে ওই যে বললাম যে বিভিন্ন ব্যক্তি শ্রম দিয়ে এবং এমনকি অর্থ দিয়েও সাহায্য করে এই তথ্যগুলো বানাচ্ছেন। আমি কিন্তু বানাইনি, আমি শুধু কথাগুলো বললাম।
তো বাংলা গবেষণা কেন্দ্র, গুরুচণ্ডালী সবাই মিলে এই জিনিসগুলো বানানো হচ্ছে এবং বাংলা গবেষণা কেন্দ্রই বানাচ্ছে, আমরা গুরুচণ্ডালীর পক্ষ থেকে তথ্যগুলো পেশ করছি। তো এই যে তথ্যগুলো আছে, এই যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ব্যবহার করবে, তারা সাহায্য করবেন তথ্যগুলো বানাতে, করে উঠতে পারেননি, তাদেরকে এবার অনুরোধ করছি যে দল মত ভুলে এবার একটু তথ্যগুলো অন্তত ব্যবহার করুন। তাহলে বাংলা এসআইআরের নাম করে যে বিপর্যয়ের সামনে পড়ছে, সেই বিপর্যয় সম্পর্কে মানুষকে অন্তত সচেতন করা যায়। সচেতন করেই যে ভয়ঙ্কর লাভ কিছু হয়ে যাবে তা না, কারণ যদি 1.5 কোটি লোকের নাম বাদ দিয়ে দেয় আপনি কী করবেন? তো একটু হইচই হলে একটু কম দেবে হয়তো, আরেকটু হইচই হলে আরেকটু কম দেবে হয়তো, এইটুকুই। তো এইটুকু করা যেতেই পারে। এবং শাসক এবং বিরোধী দলের মধ্যে যে ক্যাচাকেচি চলছে, তো সেইটা এই মুহূর্তে অন্তত এসআইআরের ক্ষেত্রে বন্ধ রাখাই ভালো। কে প্রথম কাছে এসেছিল, কে আগে মামলা করেছিল, এই নিয়ে হইচই করে লাভ নেই, ইস্যুটার মধ্যে আসুন। তো আজকে এইটুকুই বললাম যে আরও চমকপ্রদ তথ্য আছে, রোজ ভিডিও করতে পারবো কিনা জানি না, কিন্তু তথ্যটা এলেই আপনাদের সামনে পেশ করব। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।